সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনে। এবং পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আমি থাকছি জিনিয়া। দর্শক, বসন্তকাল চলে এসেছে। এই সময়টিতেও কিন্তু ফলমূলের বিশেষ যত্নের প্রয়োজন হয় এবং সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন পেয়েছি। আর সেই সকল প্রশ্নের উত্তর দিতে এ পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইমরুল কায়েস, উদ্যানতত্ত্ব বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক স্বাগতম। চমৎকার স্যার, আমরা শীতকালের গল্প শুনেছি, কিভাবে পরিচর্যাগুলো করতে হয়, যত্ন নিতে হয়। এখন যেহেতু বসন্তকালের সময়, সেই জায়গা থেকে ছোট্ট করে কিছু ঘরোয়া উপায় যদি আমাদেরকে বলতেন আপনি যত্নের ক্ষেত্রে। ওকে, ধন্যবাদ। বসন্তকাল হচ্ছে ঋতুরাজ এবং বসন্তকালে গাছে কচি পাতা এবং ফুলে ফুলে ভরে যায়। তো এই সময়টাতে সাধারণত ফল গাছে যেমন আম, জাম, কাঁঠাল, লিচি এই সকল গাছে ফলের সমারোহ থাকে, মানে ফুল ফুটে। তো এই ফুল ফোটার সময় কৃষকদেরকে বেশ কিছু পরিচর্যা করতে হবে। এগুলো যদি কৃষক ভাই করে তাহলে উনি ভালো ফলন পাবে এবং ভালো বাজার মূল্য পাবেন। সেক্ষেত্রে যেমন ফুল ফোটার আগে আমাদের অন্তত 3 মাস আগে আমাদের গাছে পানি দেওয়া বন্ধ করতে হবে এবং ফুল ফোটার 10 থেকে 12 দিন আগে বিভিন্ন রকমের ছত্রাকনাশক এবং পোকামাকড় নাশক এগুলো স্প্রে করলে ফল ফুল নষ্ট হবে না। এবং ফল যখন মার্বেল সাইজ হবে বা ছোট পি আকার থাকবে তখনও আমাদেরকে এই ছত্রাকনাশক বা বিভিন্ন ধরনের পোকামাকড় নাশক এগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে একটা খেয়াল রাখতে হবে, যেহেতু আমি বলেছি 3 মাস আগে থেকে পানি বন্ধ করে দিতে হবে। যখন ফুলটা ফুটে যাবে এবং এই ফলটা যখন পি বা মার্বেলের মতো সাইজ হবে ওই সময়টা কিন্তু আমাদেরকে সেচ দিতে হবে। এবং ফলের যখন ধারণ করবে, ফল যখন সেট করবে তখন কিন্তু আমাদের বোরন সার স্প্রে করতে হবে এবং চিলেট জিঙ্ক স্প্রে করতে হবে, তাহলে ফলের ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে। তো কৃষক ভাই যদি এই পরামর্শগুলো যদি গ্রহণ করেন তাহলে কিন্তু তার ফুল নষ্ট হবে না, ফল সেট ভালো হবে এবং উনি ফলন বেশি পাবে এবং বাজার মূল্য বেশি পাবে। দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু পরিচর্যার কিছু টিপস পেয়ে গেছি, কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর পাওয়া এখনো বাকি। আমরা প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নটি দিনাজপুর থেকে স্যার আপনার কাছে পাঠিয়েছে। তাহের দিনাজপুর থেকে জানতে চেয়েছেন তার কাঁঠাল গাছের মুচি পচে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয়টা কি হবে? ধন্যবাদ তাহের ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। কাঁঠাল হচ্ছে ফলের রাজা। কাঁঠালের 2 ধরনের ফল হয়, একটা হচ্ছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। সাধারণত পুরুষ ফুলকে আমরা মুচি হিসেবেই চিন্তা করি, তবে যে ফিমেল ফ্লাওয়ার থাকে বা স্ত্রী ফুল সেটাও ছোটো অবস্থায় আমরা মুচি হিসাবে অনেক সময় পচে যায়। তো পুরুষ ফুলের কাজ হচ্ছে পুলেন শেড করে বা পুলেন রিলিজ করে পুরুষ ফুলটা মরে যায় এবং এটা স্বাভাবিক ন্যাচারাল ফেনোমেনন। কিন্তু স্ত্রী ফল যদি পচে যায় তাহলে আমাদেরকে এটা চিন্তার বিষয় এবং এটা কৃষক ফসলের হানি হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যদি পচে যায় এবং যদি সাদা মাইসিলিয়ামের মতো যদি দেখা দেয় তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ফাঙ্গাসের আক্রমণ করছে। এই ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফলটাকে গাছ থেকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে, নষ্ট করে ফেলতে হবে। এর পরবর্তীতে আমাদের এই কাঁঠালের যে অনেক সময় অনেক বেশি পরিমাণে কাঁঠালে ফুল আসে, তখন এটাকে আমাকে পাতলা করে দিতে হবে এবং প্রতিনিয়ত বাগান পরিদর্শন করতে হবে। গাছের নিচে যে ময়লা আবর্জনা পাতা থাকে সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। এরপরে যদি না কমে সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ইনসেকটিসাইড বা পেস্টিসাইডে আমাদের অ্যাপ্লিকেশনে যেতে হবে। সেক্ষেত্রে আমরা নাবা ক্রপ কেয়ার লিমিটেডের অ্যান্ট্রাইকোডার্মা পাউডার 2 গ্রাম প্রতি লিটার পানিতে যদি 10 দিন পর 3 থেকে 4 বার স্প্রে করি তাহলে কিন্তু এটা সমাধান কৃষক পাবে। আশা করছি তিনি তার উত্তরটি পেয়ে গেছেন। এবং একই সাথে আমি স্যারের সাথে কথা বলছিলাম যে মুচি এবং মুচির ভর্তা খেতে দারুণ মজা, তাই মুচির যত্ন এবং পরিচর্যার ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে এবং ভর্তা বানিয়ে খাওয়ার ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব দিতে হবে। দর্শক, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি নরসিংদী থেকে এসেছে এবং বাসার জানতে চেয়েছেন যে তার কলা গাছের নিচে পাতার কিনারা হলুদ হয়ে মারা যাচ্ছে এবং কচি পাতায়ও হলুদ হয়ে যাচ্ছে, এখন সে কি করবে? ধন্যবাদ। এটা হচ্ছে কলার পানামা রোগ, যেটা ছত্রাক দ্বারা সংগঠিত হয়ে থাকে। এই রোগ দেখা দিলে সাধারণত বয়স্ক পাতার কিনারা থেকে হলুদ হয়ে সম্পূর্ণ পাতাটা মরে যায় এবং পাতার বুটার অংশ এটা ঝুলে যায় এবং সিউডো স্টেম যেটা থাকে সেটা ফেটে যায় এবং রাইজোম তখন খাবার গ্রহণ করতে পারে না, এক পর্যায়ে গাছ নেতিয়ে পড়ে মারা যায়। তো এটা হচ্ছে খুব মারাত্মক একটা ক্ষতিকারক একটা রোগ কলার ক্ষেত্রে। এই রোগ দেখা দিলে কৃষক ভাইদেরকে প্রথমে যেটা
বিচার করতে হবে যে উনি যে রাইজোমটা সংগ্রহ করবে বা কলার চারা যেটা সংগ্রহ করবে সেটা অবশ্যই রোগমুক্ত হতে হবে এবং যে জমিতে লাগাবে সেই জমিটাকে প্রথমে জীবাণুমুক্ত করতে হবে। কৃষক এখানে দুইভাবে জীবাণুমুক্ত করতে পারে, একটা হচ্ছে স্টেবল ব্লিচিং পাউডার অ্যাপ্লিকেশন করেও করতে পারে, অথবা ডুলুচুন 4 কেজি প্রতি শতাংশে যদি উনি অ্যাপ্লিকেশন করেন বা প্রয়োগ করেন তাহলে কিন্তু জমিটা জীবাণুনাশক হবে। এরপরে হচ্ছে যে আমরা যে রাইজোমটা বা কলার চারাটা লাগাবো, এই লাগানোর পূর্বে আমাদেরকে এই চারাটা বা কন্দটা স্টেরিলাইজেশন করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। এটা আমরা রুব্রাল অথবা বেবিস্টিন এটা 2.5 গ্রাম বা ml প্রতি লিটার পানিতে মিশিয়ে এটা যদি ওই কন্দটা চুবাইয়ে পরে জমিতে লাগাই তাহলে এই প্রবলেমটা থাকবে না। দর্শক, আমরা দুটো প্রশ্নের উত্তর কিন্তু ইতোমধ্যেই পেয়ে গেছি এবং আমরা এ পর্যায়ে একটি ফোন কলে যাব। আপনাদের মধ্যে অনেকেই আছেন, আপনারা কিন্তু কেউ ভিডিও বার্তা পাঠিয়ে থাকেন, ফেসবুক মেসেঞ্জারে তো প্রশ্ন করে থাকেন, তবে সরাসরি অনেকেই চায় যে বিশেষজ্ঞদের সাথে ফোনে কথা বলবেন। সেই জায়গা থেকে আমরা এ পর্যায়ে একটি ফোন কল নিব। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পরিচয় দিয়ে সাথে সাথে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম শোভন মাতব্বর, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার পেয়ারা গাছের পাতায় ও ফলে লাল মরিচার মতো ছোট ছোট লাল উঁচু দাগ দেখা যাচ্ছে। এখন আমি কি করব, কিভাবে এটা দূর করতে পারি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমরা শীঘ্রই আপনার উত্তরটি পেয়ে যাব। ধন্যবাদ। যেমনটি বলছিলেন স্যার, সেই জায়গা থেকে পেয়ারার গাছের ক্ষেত্রে এই সমাধানটা কি করে সম্ভব? পেয়ারার যে সমস্যাটার কথা বলেছেন এটা আসলে শৈবাল দ্বারা সংগঠিত হয়ে থাকে। এই রোগটা যখন দেখা যায় তখন পেয়ারার পাতা এবং পেয়ারার মধ্যে লাল মরিচার মতো উঁচু উঁচু দাগ দেখা যায় এবং এই রোগটা দেখা দিলে ফলের বাজার মূল্য কমে যায় এবং গাছের খাদ্য উৎপাদনের ক্ষমতা ব্যাহত হয়। সেই ক্ষেত্রে কৃষক ভাইদেরকে যেটা করতে হবে যে পুরাতন ডালপালা, মরা পাতা বা যেগুলো আছে এগুলোকে গাছ মানে ছাঁটাই করে দিতে হবে, যেটাকে আমরা প্রুনিং বলি। প্রুনিং করে দিতে হবে এবং গাছে পাতা বা ফলে এই রোগটা দেখা দিবে সাথে সাথে সেটা আমরা সংগ্রহ করে আমরা মাঠ থেকে সরিয়ে ফেলব। তারপরে এখান থেকে যদি আমরা সুষম মাত্রায় সার দিব এবং একই জমিতে বারবার যদি পেয়ারা চাষ করি তাহলে দেখা যাবে যে এই রোগটার প্রাদুর্ভাবটা বেড়ে যায় এবং যে বীজটা আমরা ব্যবহার করব বা যে চারাটা ব্যবহার করব সেই চারাটা যাতে জীবাণুমুক্ত এবং রোগমুক্ত থাকে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যদি খুব বেশি পরিমাণে দেখা দেয় যে জৈবিক পদ্ধতিতে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন কৃষক আপনি কেমিক্যাল পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনি এটা সমাধান পেতে পারে। দর্শক, এ পর্যায়ে রায়হান টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন স্যারের কাছে যে পেঁপে ও পেয়ারা গাছে ফলের মাছি পোকার আক্রমণ কমাতে কিভাবে মাছি পোকা দমন করা যায়। আসলে মাছি পোকা এটা একটা মারাত্মক পোকা। সাধারণত ফল যখন পরিপক্ক সময় হয় তখন এই পোকার আক্রমণটা দেখা দেয়। এই পোকার আক্রমণ দেখা দেওয়ার সাথে সাথে আমরা জৈবিক পদ্ধতিতে এটা দমন করার ব্যবস্থাটা আগেই প্রথমে গ্রহণ করব, যেমন লাইট ট্র্যাপ ব্যবহার করে, সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে বা বিভিন্ন ধরনের স্টিকি ট্র্যাপ ব্যবহার করে। এছাড়া আমরা বিষ টোপ ব্যবহার করতে পারি। সাধারণত 100 গ্রাম নরম কলা অথবা মিষ্টি কুমড়া কুচি করে কেটে এখানে 0.5 গ্রাম যে কোনো ধরনের ইনসেকটিসাইড আমরা এখানে মিশিয়ে 100 ml পানি মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে এটা একটা বিষ টোপটা আমরা মাঠে যদি রেখে দেই তাহলে এই পোকার দমনটা হবে। যদি জৈবিক পদ্ধতিতে দেখা যাচ্ছে যে আমার কন্ট্রোল করা যাচ্ছে না, সাধারণত এটা আমি যেহেতু বললাম যে পরিপক্ক সময়ে এটা করে, তখন ওই ফলের ভিতরে ঢুকে তারা খাবার খায়, তখন ফলটাকে পচিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে এবং এর ফলে অনেক ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয়। সেই ক্ষেত্রে যদি এটা ভয়াবহতা হয় তাহলে আমাদেরকে ওই ফলটাকে সরাই ফেলতে হবে, তাহলে একটা ফল থেকে আরেকটা ফলে যাবে না বা একটা গাছ থেকে আরেকটা গাছে যাবে না। এছাড়া যদি খুব মারাত্মক লেভেলে চলে যায় সেই ক্ষেত্রে কৃষক ভাইদেরকে কিন্তু কেমিক্যাল অ্যাপ্লিকেশনে যেতে হবে। সেক্ষেত্রে আমরা সুমিথিয়ন অথবা ম্যালাথিয়ন এই ধরনের ইনসেকটিসাইড সাধারণত 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে 15 দিন অন্তর অন্তর 2বার অ্যাপ্লিকেশন করলে এই মাছি পোকার উপদ্রবটা কমে যাবে। এ পর্যায়ে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি করেছে কামাল আহমেদ। তিনি বলেছেন একজন লিচু চাষি তিনি, এবং তিনি দিনাজপুর থেকে জানতে চেয়েছেন লিচুর ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে বাঁচার উপায় কি। হ্যাঁ, ধন্যবাদ। এখন লিচু গাছে ফুলের সময়, ফুল এসেছে। আমাদের এখন থেকেই কিন্তু এই লিচু গাছের ফুল থাকা অবস্থায় আমাদেরকে পরিচর্যা করতে হবে। তবে কৃষক ভাইদেরকে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যে ফুল যখন ফুটে তখন কোনোভাবেই স্প্রে করা যাবে না। এই লিচু ক্ষেত্রে যেহেতু এখন ফুল ফোটার সময়, এখন কোনো ধরনের স্প্রে করা যাবে না। ফুলটা যখন ফুটে যাবে শেষ মুহূর্তে এসে তাদেরকে
অ্যাপ্লিকেশন ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, তখন আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। উনি যেহেতু একটা পোকার কথা বলেছেন, এটা হচ্ছে সাধারণত মানে ফলের বোটার মধ্যে এই পোকাটা ছিদ্র করে ঢুকে ফলের বীজের মধ্যে চলে যায়, তখন ওইখানে বসে বসে সে খাবার খেতে থাকে। এবং আমরা যখন লিচুটা যখন ম্যাচিউরড হয় তখন যদি ওপেন করে দেখি তখন দেখব যে বীজের মুখে কালো কালো বা বাদামি রঙের করাতের গুঁড়ার মতো দেখা যায়, ওই কালো করাতের গুঁড়ার মতো থাকে। এইটা তখন কিন্তু বাজার মূল্য কমে যায় এবং ফলটা নষ্ট করে ফেলে। সেই ক্ষেত্রে কৃষক ভাইকে যখন ফলটা যখন ইম্যাচিউর মানে কচি মানে একদম গ্রিন স্টেজ থাকে, হ্যাঁ শুরুর দিকে, তখন আমাদেরকে এই মাঠে বা গাছের বেশ পরিচর্যা করতে হবে। যেমন আমরা যদি গাছের নিচে যদি ধোয়া দিই তাহলে দেখা যাবে যে এই পোকাগুলো গাছের আশেপাশে যে থাকে বা গাছের মধ্যে থাকে এটা সে চলে যাবে। এটা জৈবিকভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এছাড়া যদি আমরা গাছে যদি এই পোকা বা যে ফলে দেখবো সাথে সাথে ফলটাকে আমরা সরাই ফেলবো। এবং এইখানে আমাদের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা মেনটেন করতে হবে। যদি দেখি যে খুব ভয়াবহ অবস্থা বা খারাপ অবস্থা, তখন আমরা কেমিক্যাল ট্রিটমেন্টে যাব আর কি। সেই ক্ষেত্রে আমরা ডায়াজিনন 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে সাধারণত 12 দিন অন্তর 2 থেকে 3 বার যদি আমরা স্প্রে করি, যখন মানে ফুল ফোটার শেষ সময়ে একবার করতে হবে, আবার ফলটা যখন ছোট দানা আকৃতির থাকবে তখন আরেকবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই 2 বার অ্যাপ্লিকেশন করলে এই পোকা থেকে উনি পরিত্রাণ পাবে। এবারে আপনাদের জন্য রয়েছে আরো একটি চমক। আপনারা কিন্তু ফেসবুক মেসেঞ্জারে যেমন প্রশ্ন পাঠিয়ে থাকেন, ফোন কলেও কথা বলে থাকেন আমাদের বিশেষজ্ঞদের সাথে, একই সাথে কিন্তু অনেকে ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়ে থাকে। সেই জায়গা থেকে এবারে আমরা একটি ভিডিও বার্তা দেখব এবং দেখব তিনি কোন প্রশ্নটি আমাদের কাছে রেখেছেন। আমার নাম মোহাম্মদ রতন মিয়া। 1 বিঘা পেয়ারা চাষ করছি। পেয়ারা প্রসেসিং করা যখন কিনা প্যাকেটিং করতেছি, প্যাকেটিং করার পরে বিক্রি করার সময় দেখি খোলায় দেখি আপনার ওইটার ভিতরে পচন ঢুকছে। এখন এটা আমার করণীয় কি? স্যার সেই জায়গা থেকে আসলে তার করণীয় কি এবং এটা সমাধান কি রয়েছে? ধন্যবাদ। এটা আসলে পেয়ারা সংরক্ষণ উত্তর একটা সমস্যা। এটা সাধারণত কৃষক ভাই যখন পেয়ারা চাষ করে, বর্তমানকালে পেয়ারা মানে যে মাছি পোকা থেকে দমন মানে রক্ষা করার জন্য উনি পলি ব্যাগ ইউজ করে বা ব্যাগিং করে। তো ব্যাগিং করে যখন পেয়ারাটা উনি বাজারে নিয়ে যাচ্ছে বা 2-1 দিন রেখে যাচ্ছে বা 1 সপ্তাহ রেখে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে পেয়ারার শ্বসন প্রক্রিয়াটা চলমান থাকে। তখন ওই পলিথিনের মধ্যে আমরা যখন পেয়ারা কিনি বাজার থেকে, তখন দেখা যাবে যে পলিথিনের মধ্যে কুয়াশার মতো বা পানির মতো দেখা যায়, পানি ফুটা ফুটা চলে আসে। এটা হচ্ছে ওই পেয়ারা শ্বসন প্রক্রিয়ার মানে বা অভিস্রবণ প্রক্রিয়ার প্রসেদনের ফলে যে পানিটা জমে ওইখানে, এই পানিটা যখন পলিথিনের সহ পেয়ারার সংস্পর্শে আসে তখন ওইখানে ফাঙ্গাসের আক্রমণ হয়। তো এটা কৃষক ভাইকে যে এটা মানে রক্ষা করার জন্য প্রথমেই গাছ থেকে যখন পেয়ারাটা সংগ্রহ করবে তখন উনি ওই পলি ব্যাগটা সরায়ে ওনাকে খোলা জায়গায় ছায়াযুক্ত স্থানে ওনাকে এটাকে কিউরিং করতে হবে। কয়েকটা ঘন্টা ওখানে ঠান্ডা সেটেল ডাউন করতে হবে তাকে। তারপরে এটা যদি আরও কয়েকটা ট্রিটমেন্ট করে তারপরে উনি প্যাকেট করে বাজারজাতকরণ করতে পারে। যেমন আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি। সাধারণত 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 থেকে 3 মিনিট যদি ডিপিং করে রাখি বা ডুবিয়ে রাখি, এরপরে এটা পেয়ারাটা উঠায়া পরিষ্কার করে মুছে আমরা যদি ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেখে পরে আবার পলিব্যাগ করে যদি বাজারে নিই তাহলে এই রোগটা হবে না। দর্শক, এই পর্যায়ে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি নাহিদ চুয়াডাঙ্গা থেকে করেছেন। তিনি জানতে চেয়েছেন তার ডালিমের গাছে ফুল ঝরে যাচ্ছে এবং ফল বড় হলে ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে স্যার তার করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ। এখানে ফুল ঝরা এবং ফাটা দুইটা কারণটা আসলে একই রকম কারণেই হয়ে থাকে। সাধারণত যদি জমিতে পানির বা রসের পরিমাণ কম থাকে এবং জমিতে যদি দেখা যাচ্ছে বোরনের অভাব থাকে তখন ফুল ঝরে যেতে পারে, ফল ফেটে যেতে পারে। আবার অনেক সময় মানে দেখা যাচ্ছে যে পলিনেশন ঠিক মতো হয় নাই, তখন ফুল ঝরে যেতে পারে। কারণ হচ্ছে যে ডালিম গাছে 2 রকমের ফুল থাকে, একটা হলো স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পুরুষ ফুল তো অটোমেটিক ঝরে যাবে, সে পুলেন রিলিজ করে সে ঝরে যাবে। আর স্ত্রী ফুল যদি ঝরে যায় সেক্ষেত্রে আমাদেরকে এখানে বেশ কিছু প্রিকশন নিতে হবে আর কি। সেক্ষেত্রে আমরা বুরন স্প্রে করতে পারি, বিশেষ করে ক্যাপ্টেন সলিবর বুরন, যেটা হচ্ছে নাবা ক্রপ কেয়ার লিমিটেডের পাওয়া যায়। সেটা আমরা 1 গ্রাম প্রতি লিটার পানিতে গাছে যদি স্প্রে করি তাহলে সেটা হবে। ধন্যবাদ স্যার।
দর্শক, সমাধান তো অনেক রকমের পাচ্ছি এবং প্রশ্নও কিন্তু আমরা পাচ্ছি, তাই প্রশ্ন করতে ভুলবেন না। আমরা শেষবার আরেকটি প্রশ্ন নিয়ে নিব। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে মোবারক হোসেন, তিনি ময়মনসিংহ থেকে জানতে চেয়েছেন পেঁপে গাছের ফুল ও ছোট ছোট পেঁপে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে সমাধান কি? পেঁপে গাছে সাধারণত 32 রকমের ফুলের দেখা যায় আর কি, মানে স্ত্রী ফুল, পুরুষ ফুল, স্ত্রী পুরুষ ফুল একসাথে একত্রে, এইভাবে প্রায় 32 রকমের ফ্লাওয়ার বিহেভিয়ার পাওয়া যায়। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে যদি পুরুষ ফুল বেশি হয় তাহলে সে ঝরে যাবে, স্ত্রী ফুল হলে দেখা যাচ্ছে যে পলিনেশন না হলে সেটা ঝরে যাবে। সাধারণত হার্মোফ্রোডিট যে ফ্লাওয়ারটা, যেটা পুরুষ এবং স্ত্রী ফুল একই ফুলের মধ্যে থাকে, ওই ফুলটা সাধারণত মানে পলিনেশন ঠিক মতো হয় এবং এটা ঝরে না। এই কারণে সাধারণত আমরা পেঁপে গাছের ক্ষেত্রে ফুলটা ঝরার কারণ হলো আমরা প্রধানত ধরে রাখি যে পলিনেশন, তারপরে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করলে, যেমন মিলিবাগ বা অ্যাফিড বা হোফার, এই ধরনের পোকা যদি আক্রমণ করে ওই স্টিগমাটিক ফ্লুইড খেয়ে ফেলে, তখন এই ফুলটা ঝরে যায়। আবার অনেক সময় যদি নাইট্রোজেন সার বেশি দিই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফুলটা ঝরে যায় এবং সাথে সাথে ফলও ঝরে যায়। তো এই কারণে কৃষক ভাইদেরকে সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে এবং যাতে রোগ পোকামাকড় না হয় সেদিকে বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করতে হবে এবং ক্লিন কাল্টিভেশন করতে হবে। তো এই বিষয়গুলো যদি কৃষক ভাই খেয়াল রাখে তাহলে আমার বিশ্বাস যে ফুল মানে ধরা ঠিক থাকবে। এবং এখানে আরেকটা ভালো জাত ব্যবহার করতে হবে। কোম্পানিগুলো আছে, ওদের ভালো সিড আছে, ভালো বীজ আছে, এটা ব্যবহার করে কৃষক লাভবান হতে পারে। যাক, আমরা তাহলে সেই জায়গা থেকে সমাধান পাচ্ছি এবং লাভবান হতে পারবে, সেই জায়গা থেকেও কিন্তু আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়ে গেছি। স্যার, আজকে আমরা এখানেই শেষ করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি আবারও আমরা আপনাকে সাথে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি দীপ্ত টিভিকে এবং সকল কৃষক ভাইদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। দর্শক, এমন কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্ন আপনারা পাঠাতে পারেন এবং সেই প্রশ্নগুলো পাঠাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, আজ তাহলে আমরা শেষ করছি, তবে শেষ করেও কিন্তু শেষ হচ্ছে না, কারণ আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। সেটা ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, অথবা আপনারা চাইলে ভিডিও বার্তায়ও পাঠাতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেইলও করতে পারেন। সুতরাং আমরা সামনে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি। আর আজকে এই পর্যন্তই শেষ করছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।